আসন্ন বিধানসভা নির্বাচনে করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে এবারের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। সোহমদা, এই অনুভূতিটা তোমার কাছে প্রথমবারের নয়, তবুও আমি জিজ্ঞেস করি যে যখন তুমি প্রার্থী তালিকা ঘোষণা হলো কালীঘাটের বাড়ি থেকে, সেই সময়ের অনুভূতিটা? খুব টেনশনে ছিলাম, দেখতে পাচ্ছ এখনো টিভি চলছে। হ্যাঁ। টিভি চালিয়ে ভাবছিলাম নামটা আছে তো, নামটা আছে তো। হ্যাঁ, বাট কোথাও এই বিশ্বাসটা ছিল যে নাম না থাকার মতো কোনো কাজ করিনি। এই বিশ্বাসটা ছিল যে নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের বিশ্বাস যাতে থাকে সেরকম কাজই করে গেছি গত 5 বছর ধরে। তো এইটুকু ছিল, বাট ওভার কনফিডেন্সে ভুগে তো লাভ নেই। বাট ডেফিনেটলি তা আমি কৃতজ্ঞতা, আমি শ্রদ্ধা, ধন্যবাদ বললে কম হবে। আমি সম্মান জানাবো আমাদের নেত্রীকে, আমাদের দলনেত্রীকে, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে তিনি আমার উপর সেই বিশ্বাসটা রেখেছেন। তাই আবার সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন, ভিন্ন সিট, কিন্তু তবু তিনি সেটা রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনিও সেই বিশ্বাসটা, আস্থাটা আমার উপর রেখেছেন যে না, হয়তো এই সিটটা আমি বার করবো। তো সুতরাং এটা তো আমার কাছে একটা যেমন প্রাপ্তি, একটা ভালো লাগা, অ্যাট দ্য সেম টাইম সম্মানের, অ্যাট দ্য সেম টাইম এটা আমার কাছে একটা অনুপ্রেরণাও বটে, একটা চ্যালেঞ্জও বটে, যে তাদের বিশ্বাসটাকে যেন অক্ষুণ্ণ থাকে আগামী আমার রাজনৈতিক জীবনে। অ্যাট দ্য সেম টাইম আমি যে সকল নেতৃত্বরা রয়েছেন, সেটা একদম বুথ স্তর থেকে একদম জেলা অবধি নদিয়ার, তাদের সকলের কাছে আমি প্রার্থনা করব সহযোগিতার, এবং অবশ্যই আমাদের জনতা জনার্দন, আমাদের গণদেবতা তাদের কাছে, ভাগ্য দেবতাদের কাছে, যে তাদের কাছে যে আমি যাচ্ছি সেখানে, এখানে কোনো রকম ভাবে কোনো নেতা নয়, কোনো রকম ভাবে কোনো অভিনেতা নয়, আমাকে দল পাঠিয়েছে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যাচ্ছি, একদম কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করবো বলে। অভিনয় থেকে রাজনীতির এই রুক্ষ আঙিনাই বলবো, 5 বছর আগেই যদিও তোমার অভিজ্ঞতাটা হয়ে গিয়েছিল, দুটোকে যদি দুদিকে রাখো, এগিয়ে কোনটাকে রাখবে? দেখো, এগিয়ে পিছিয়ে ব্যাপারটা নয়, কারণ আজকে সোহম চক্রবর্তী অবশ্যই সেটা 10 জন চেনে আমাকে, সেটা একজন অভিনেতা হিসেবে, এবং হয়তো সেটাও কিছুটা সাহায্য করেছে আমাকে রাজনীতির আঙিনায় পা রাখতে। ঠিক আছে, আমি সেই সত্তাটাকে কখনোই ভুলতে পারি না। সেটা আমার ইন্ডাস্ট্রির প্রতি অকৃতজ্ঞতা হবে, সেটা আমার নিজের প্রতি অকৃতজ্ঞতা হবে। তো সুতরাং এটা তো আলাদাই, কিন্তু আমি জানি যে একটা ডিফারেন্স আছে, একটা পর্দা আছে। এখানে পর্দার পেছনে এতদিন হিরো হিসেবে আমি কাজ করেছি, মানুষকে আনন্দ দিয়েছি, আগামী দিনেও করব। কিন্তু কোথাও যখন রাজনীতির আঙিনায় পা রেখেছি, ময়দানে পা রেখেছি, আমি তখন কিন্তু হিরো নই। আমি তখন তাদের ঘরের ছেলে, আমি সৈনিক, আমি কর্মী। এবং হ্যাঁ, বাস্তবের যদি হিরো হতে চাই, তাহলে বাস্তবে মানুষের সঙ্গে যে অন্যায় রয়েছে তার প্রতিবাদ করতে হবে। কারণ আমি যে দলটা জয়েন করেছি 2008-এ, একজন অভিনেতা হিসেবেই তখন প্রচার করতাম। 2015-তে বলতে পারো সহসভাপতি হিসেবে সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন মাননীয় দলনেত্রী, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপর থেকে সেই বিভিন্ন রকম ভাবে প্রচার, সেটা যে কোনো নির্বাচনী হোক না কেন, পুরো জেলা থেকে জেলা এবং গোটা রাজ্যটাকে ঘোরা। তো সুতরাং সেই ক্ষেত্রে একটা সুবিধে, এবং অ্যাট দ্য সেম টাইম এটা মাথায় রাখা যে না, ওখানে আমি যখন যাচ্ছি মানুষের হয়ে যাচ্ছি, মানুষের জন্য যাচ্ছি, এবং মানুষের মধ্যে থেকে আমাকে কাজ করতে হবে। সেখানে দ্য স্টারডম শুড নট ইন্টারফেয়ার অ্যাট এনি কস্ট। একেবারে। তবে এই 5 বছরের কোনো অপূরণীয় কাজ আছে যেটা আগামী 5 বছর বিধায়ক হিসাবে আবার তুমি যখন আসবে তখন তুমি করবে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো দেখো, স্বপ্ন তো দেখতেই হবে, কাজ তো আগে আমাকে মাথায় রাখতেই হবে, লক্ষ্য তো রাখতেই হবে। কিন্তু 5 বছরের মধ্যে যতটা করার চেষ্টা করেছি, আমি ক্ষমা চেয়ে নেবো তোমাদের মধ্যে দিয়ে, তোমাদের থ্রু দিয়ে চণ্ডীপুরবাসীর কাছে, যে অনেক ইচ্ছা ছিল, হয়তো এখনো সেগুলো অপূর্ণ রয়েছে। ঠিক আছে, কিন্তু সেগুলোও হতো। কিন্তু আবার এট দ্য সেম টাইম আমি সবাইকে ধন্যবাদ জানাবো, আমি শ্রদ্ধা জানাবো, আমি কৃতজ্ঞতা জানাবো অন্তঃস্থল থেকে, যে তারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন, যে 5 বছর ধরে আমি তাদের সঙ্গে কাজও করতে পেরেছি। একটার পর একটা রাস্তা থেকে শুরু করে, একটা সাবমার্সিবল থেকে শুরু করে, একটা সোলার লাইট থেকে শুরু করে, কোনো রকমই বাদ দিইনি। সব রকমভাবে চেষ্টা করেছি, এবং আপদে বিপদে, সেটা বন্যা হোক, সেটা আমফান হোক, সেটা যাই হোক না কেন, তাদের সঙ্গে ছিলাম। তো এটা একটা ভালো লাগার একটা বিষয়, যে শ্রদ্ধা, যে সম্মান তাদের থেকে পেয়েছি, যে সহযোগিতা, ভালোবাসা পেয়েছি, এটা অবিস্মরণীয়, এটা থাকবে। এবং এইগুলোকেই পাথেয় করে আগামী দিনে চলতে হবে করিমপুরে গিয়ে আমায়। ঠিক আছে, অনেক কিছু কাজ, যেমন ধরো আমি ভেবেছিলাম একটা ফায়ার ব্রিগেড করবো। ঠিক আছে, আমার ইচ্ছা ছিল যে আমার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে আমি অবশ্যই, আমি ওখানে বলে রেখেছি আমাদের যিনি আমার যে বিধায়কের যে রিপ্রেজেন্টেটিভ, তাকে বলে রেখেছিলাম যে তুমি একটা 5 বছরের খরচা একটা বার করবে, সেখানে মানুষ জানবে, চণ্ডীপুরের মানুষজন, যে আমি গত 5 বছরে কি কি কাজ করেছি, সেটা একটা তাদের সামনে তুলে ধরবে। সে বলেছে ওকে।
এবং আমি তার সঙ্গে ফলো আপে আছি যে তুমি এটা কবে করছো, এটা করে দাও এই মুহূর্তে, 1 নম্বর। দ্বিতীয়ত যেমন একটা ইচ্ছে ছিল যে চণ্ডীপুরে ওখানে একটা ইলেকট্রিক চুল্লি করা, আচ্ছা। ঠিক আছে, যেখানে মানুষকে অনেকটা দূর যেতে হয়, আমাকে সেই তমলুকে তাদেরকে যেতে হয় শবদেহ নিয়ে। তো সুতরাং সেই ক্ষেত্রে যদি চণ্ডীপুরে করতে পারি, সেখানে অনেকটা প্রত্যেকের ক্ষেত্রে অনেকটা জার্নিটা কমে যাবে কোন। তো এরকম কিছু তো ইচ্ছা আছে। একটা জায়গায় যেমন আমি আমার ব্যাপার থেকে ওটা বলে রাখা হয়েছিল যে আই লাভ চণ্ডীপুর বলে একটা একটা সুন্দর লেখা। একটা বিউটিফিকেশন, শুধু লেখা নয়, ফলোড বাই একটা ছোট্ট পার্ক, আচ্ছা। ঠিক আছে, যেখানে বয়স্ক মানুষরা হাঁটতে পারবে, যেখানে বাচ্চারা গিয়ে একটুখানি বিকেলবেলা খেলতে পারবে। তো এরকম কিছু, তো সেগুলো আশা করি যিনি পরবর্তী বিধায়ক আসবেন তিনি তার তরফ থেকে এগুলো কমপ্লিট করুক। নদিয়ার মানুষ তাহলে অনেক কিছু পাচ্ছেন, যেহেতু বিধানসভা কেন্দ্রটা আলাদা হয়ে যাচ্ছে। একটু কি চাপ লাগছে যে সেখানকার মানুষ আবার নতুন করে একটা মানে তাদের সঙ্গে বন্ডিং তৈরি করা? দেখো, সেটা তো বটেই, হুম। একটা চাপ বলবো না, একটা আগ্রহ রয়েছে, একটা উত্তেজনা রয়েছে, কোথাও একটা টেনশন আছে যে কিভাবে তারা নেবেন। হুম। বাট এইটুকু তারা জানে যে আমি কি লড়াইয়ের জন্য যাচ্ছি। সেটা হচ্ছে বিরোধী শক্তিকে, যারা আমাদের অস্তিত্বটা কেড়ে নেওয়ার জন্য এখন ব্যস্ত, যারা আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য ব্যস্ত, যারা গণতন্ত্রকে হত্যা করে দিয়েছে, আমরা সবাই মিলে, এবং আমার বিশ্বাস যে বাংলার মানুষরা যথেষ্টভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে, গোটা দেশবাসী বুঝতে পেরেছেন। তো সুতরাং সেইখানে জনসাধারণের থেকে আমি আমার লড়াইয়ে তাদের সেই সহযোগিতার হাতটা পাবো, তাদের সেই আশীর্বাদটা পাবো যে হ্যাঁ, আমি তাদের হয়েই লড়তে গেছি, গোটা তৃণমূল কংগ্রেস পরিবার তাদের হয়ে লড়ছে। এই যে বিরোধী শক্তি যারা গণতন্ত্রকে হত্যা করে দিয়েছে, তাদেরকে প্রতিহত করার জন্য আগামী 2026-এর নির্বাচনে বাংলা থেকে তাদেরকে কিভাবে একদম চিরকালীন বিসর্জন দিয়ে দেওয়া যায়, সেই প্রচেষ্টায় আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ। তো সুতরাং আমরা সেই চেষ্টাতেই থাকবো, এবং আশা করি আমার করিমপুরের মানুষজন আমাকে সেইভাবে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, এবং তাদের বড়দের থেকে আশীর্বাদ পাবো, ভালোবাসা পাবো। নেত্রী আজ তো বলেই দিয়েছেন যে প্রত্যেকটা কেন্দ্রে প্রার্থীরা একদম জোরদার টক্কর দেওয়ার জন্য প্রস্তুত। কবে থেকে প্রচার তুমি শুরু করবে? দেখো, কি প্ল্যান? আমি আগামীকালই যাব। আচ্ছা। আগামীকাল গিয়ে সেখানে যারা প্রত্যেকে নেতৃত্ববৃন্দরা রয়েছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলবো। অলরেডি ওখানে সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কালকে একটা সেন্ট্রাল পার্টি অফিসে মিটিং ডেকেছেন, আমরা গিয়ে সবার সঙ্গে আলাপচারিতায় হব। তারপরে আমি ইচ্ছা আছে কালকেই আমি চলে আসবো অবশ্যই, এসে একদম ফাইনালি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে ইদার তারপরের দিন বা তারপরের দিনে আমি বেরিয়ে যাবো, গিয়ে মানে 1 দিন থেকে 2 দিনের মধ্যে আমি গিয়ে পুরো পার্মানেন্টলি ওখানে থাকবো, কারণ ওখানে গিয়ে আমাকে জেনে আস অবশ্যই। থাকতে হবে ওখানে। অবশ্যই অবশ্যই, এবং আমি চণ্ডীপুরে তাই আমার বাড়ি ভাড়া নেওয়া আছে, আমার অফিস ভাড়া নেওয়া আছে। তো সেম, কারণ তখন তো আমি সেই বিধানসভারই একজন আমি বাসিন্দা, ঠিক আছে। তো সুতরাং ওখানে আমাকে দেখতে হবে ওখানে গিয়ে কোথায় গিয়ে থাকবো। সবাইকে জিজ্ঞেস করবো কোথায় থাকা যায়, কোথায় সেন্ট্রালি থাকলে পরে সুবিধা হয়, সবার কাছে যাতে অ্যাক্সেসিবল হয়। সেই পুরো বিষয়টা জেনে করে তারপর পুরো একদম লাগেজ ঢুকে যাবো, তারপর থেকেই প্রচার শুরু।